আমাদের এখানে যেমন কোরআনে যে কথা লেখা আছে সে নিয়ে মতপার্থক্য আছে, কিন্তু এটা ঘটনা যে মুসলমানদের যে ধর্মীয় আইন বিয়ের সম্পর্কে, তাতে একটি ছেলে একাধিক মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু একটি মেয়ে একাধিক ছেলেকে বিয়ে করতে পারে না। অর্থাৎ এখানে অসমতা আছে। ইউনিফর্ম সিভিল কোড হলে সেটা উঠে যাবে। যে ইসলামের যে সম্পত্তির নিয়ম আছে মুসলমানদের, সেটাতে আপনি যেটা বললেন সবসময় না, মানে কজন ছেলে কজন মেয়ে তারপর নির্ভর করে বিভিন্ন রকম আইন আছে। তবে এটা ঠিক যে ছেলেরা মেয়েদের থেকে বেশি অংশ পায়। স্বামী স্ত্রীর সম্পত্তিতে যত অংশ পায়, স্ত্রী স্বামীর সম্পত্তিতে তার থেকে কম অংশ পায়। এটা ঘটনা। এই জন্যই যেমন আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তো তারা যাতে আমার মৃত্যুর পর সমান পায়, তার জন্য আমাকে একটা উইলের কথা ভাবতে হয়েছে, নাহলে ছেলে বেশি অংশ পাবে, মেয়ে কম পাবে। সেটা আমি ড্রাফটও করেছি। যদি ইউনিফর্ম সিভিল কোড হয়ে যায় তাহলে আমাকে আর উইল করতে হবে না, দুজনই সমান পাবে। দর্শক, ইতিমধ্যেই রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় এসেছে এবং বিজেপির সরকার যে পদক্ষেপ নিয়েছে তা হলো কোনো অবৈধ বা আইন বিরুদ্ধ কাজ হলে সেখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো দলীয় রং না দেখেই তা কড়া হাতে পদক্ষেপ নেওয়া হবে। কারণ তাদের ক্ষমতায় আসার প্রধান যে বক্তব্য ছিল যে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে যে একাধিক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে তা নিয়ে সরাসরি কথা বলবো। এখন আমাদের সঙ্গে অতিথি আছেন এক্স আইপিএস নজরুল ইসলাম স্যার। স্যার, আপনাকে দ্য প্যাম্পলেট বাংলায় স্বাগত। স্যার, ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে যে প্রতিশ্রুতি মোতাবেক যেটা জানানো হয়েছিল যে বিজেপি তারা তাদের প্রতিশ্রুতি মোতাবেক যেটা দিয়ে জানিয়েছিল ম্যানিফেস্টোতে বা ইশতেহারে, যে তারা অভিন্ন যে বিধি রয়েছে, দেওয়ানি বিধি, তা তারা বলবৎ করবে এই রাজ্যে। এবং প্রথম অধিবেশন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কথা বলেছেন। কেমনভাবে দেখছেন বিষয়টি? ইউনিফর্ম সিভিল কোড হলে আমি তো তাকে স্বাগত জানাবো, কারণ অনেক ক্ষেত্রে কোড এখনো ইউনিফর্ম। শুধুমাত্র কিছু পার্সোনাল লতে আলাদা কোড আছে, যেমন ইনকাম ট্যাক্স, এটা তো একটা সিভিল ডিউটি, এ তো সব ধর্মের মানুষের জন্য একই। বরং হিন্দু ধর্মের আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি আছে, যেটা খ্রিস্টান বা মুসলমানদের না হয়। ধরুন যে কাস্টমস ডিউটি, ল্যান্ড রেভিনিউ, এগুলো তো সব ইউনিফর্মই আছে। একমাত্র বিয়ে, উত্তরাধিকার, এরকম দু একটা বিষয়ে ধর্মীয় আইন সেখানে প্রচলিত আছে। তো সেগুলো যদি একই হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এছাড়াও স্যার যে বিষয়টা দেখা যায় যে ইসলাম সম্প্রদায় বলুন বা হিন্দু ব্যতীত অন্য ধর্মের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সম্পত্তি ভাগের ক্ষেত্রে যে একটা 3 ভাগের মধ্যে 2 ভাগ পায় ছেলে, 1 ভাগ পায় এরকম মেয়ে, সেক্ষেত্রেও তো একটা নতুন চিন্তাধারা নিয়ে আসা হয়েছে। না, যে ইসলামের যে সম্পত্তির নিয়ম আছে মুসলমানদের মধ্যে, সেটাতে আপনি যেটা বললেন সবসময় না, মানে কজন ছেলে কজন মেয়ে তারপর নির্ভর করে বিভিন্ন রকম আইন আছে। তবে এটা ঠিক যে ছেলেরা মেয়েদের থেকে বেশি অংশ পায়। স্বামী স্ত্রীর সম্পত্তিতে যত অংশ পায়, স্ত্রী স্বামীর সম্পত্তিতে তার থেকে কম অংশ পায়। এটা ঘটনা। এই জন্যই যেমন আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তো তারা যাতে আমার মৃত্যুর পর সমান পায়, তার জন্য আমাকে একটা উইলের কথা ভাবতে হয়েছে, নাহলে ছেলে বেশি অংশ পাবে, মেয়ে কম পাবে। সেটা আমি ড্রাফটও করেছি। যদি ইউনিফর্ম সিভিল কোড হয়ে যায় তাহলে আমাকে আর উইল করতে হবে না, দুজনই সমান পাবে। এক্ষেত্রে স্যার যে আইন নিয়ে আসা হয়েছে সেটা তো আপনার ক্ষেত্রেও খুব ভালো দিক। হ্যাঁ, আমার পক্ষে তাহলে আমি তো বললাম যে আমি জন্মসূত্রে যেহেতু আমার ধর্মটা ইসলাম, সেই জন্য আমার মেয়ে এবং ছেলে সমান পাবে না। তো সেই জন্য আমাকে আলাদা করে উইল করতে হচ্ছে বলছে। সে উইল আমি ড্রাফট করেছি, উকিলকে দিয়ে দেখিয়ে নিয়েছি, শুধুমাত্র রেজিস্ট্রেশনটা বাকি আছে। তো ইউনিফর্ম সিভিল কোড হয়ে গেলে আমাকে আর করতেই হবে না। স্যার, আরও যে বিষয় যেটা জানতে চাইবো, রাজ্যে যেরকম বিজেপির সরকার ক্ষমতায় এসেছে, বিজেপির বিধায়ক রয়েছে, তেমন তৃণমূল বা বাকি অনেক দলেরই বিধায়করা রয়েছেন যারা মুসলিম সম্প্রদায় এবং মুসলিম ধর্মীয় এলাকাগুলিতে প্রতিনিধিত্ব করে। তারা ইউসিসির বিরোধিতা কেন করছে? যে বিরোধিতা করছে সে বলতে পারবে কেন করছে।
আমি তো আপনাকে বলছি যে বিরোধিতার কোনো কারণ নেই, বরং আইনটা একরকম হলে সাধারণ মানুষের সুবিধাই হবে। দেখুন, যেমন মুসলমানদের মধ্যে যেটা আপনি সম্পত্তির অধিকারের কথা বললেন, তো সেটাতে হিন্দুদের মধ্যে 1955 সালের আগে মেয়েদের কোনো অধিকারই ছিল না, তো এখন সমান অধিকার হয়েছে। তো মুসলমানদের সেই হজরত মোহাম্মদের সময় থেকে মেয়েদের কম হলেও সম্পত্তিতে অধিকার ছিল। তো এখন যে চিন্তাধারা পাল্টেছে, তাতে যদি তাদের সমান অধিকার দেওয়া হয় তাহলে তো কোনো ক্ষতি নাই। ধরুন আমাদের এখানে যে কোরআনে যে কথা লেখা আছে সে নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু এটা ঘটনা যে মুসলমানদের যে ধর্মীয় আইন বিয়ের সম্পর্কে, তাতে একটি ছেলে একাধিক মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু একটি মেয়ে একাধিক ছেলেকে বিয়ে করতে পারে না। অতএব এখানে অসমতা আছে। ইউনিফর্ম সিভিল কোড হলে সেটা উঠে যাবে। একদম স্যার, এই বিষয়ে যদি জানতে হয়, সম্প্রতি মহারাষ্ট্রে যে বিধানসভা রয়েছে সেখানে এনসিপির একজন বিধায়িকা তিনি বহু বিবাহের কথা নিয়ে তিনি নিজের সপক্ষে কথা বলেছেন, এবং তিনি যে প্রসঙ্গে কথাটি বলেছেন এই ইউসিসি প্রসঙ্গেই, সেখানে লাগু করার প্রসঙ্গকে নিয়ে কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের আগামীতে যে 29 তারিখ বিধানসভায় একটা সূত্র রয়েছে যে সেখানে 29 তারিখে এই নিয়ে কথা হতে পারে বা এই আইন সম্পর্কে বলবৎ করা নিয়ে একটা আলোচনা হতে পারে। তো সেক্ষেত্রে কি তৃণমূলের আইন তো চালু, এখানে পাস করা হয়নি। কয়েকটি রাজ্যে হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড পাস করাই হয়নি, পাস করানো হতে পারে। আমার স্যার প্রশ্ন হচ্ছে স্যার, এই আগামীতে যে 29 তারিখ যে বিধানসভায় যে আলোচনা রয়েছে ইউসিসি নিয়ে, সেখানে কি যে বাকি বিধায়ক যারা রয়েছেন বা তৃণমূলের বিধায়ক, তারা কি এটাকে নিয়ে বিরোধিতা করতে পারে? বিরোধিতা করতেই পারে, কিন্তু তাদের যা সংখ্যা তাতে তারা বিলটা আটকে রাখতে পারবেন এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। স্যার বলছি, ইউসিসির যে বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনার কি মনে হয় রাস্তায় নামতে পারে এই ইউসিসির বিরোধিতা করতে? এটা মমতা ব্যানার্জি বলতে পারবেন, কিন্তু তিনি রাস্তায় নামতে পারেন কি পারেন না সেটা তো পরের প্রশ্ন। কিন্তু আমি বলবো যে উনার সঙ্গে এখন লোক নাই, উনার দলের এমএলএ এমপিরাই নাই, নেতারাও নাই, তাহলে উনি রাস্তায় নামাতে খুব বেশি প্রভাব পড়বে বলেও আমি মনে করি না। আর উনি কোন যুক্তিতে নামবেন? ওনার তো কোনো অসুবিধা হচ্ছে না ইউনিফর্ম সিভিল কোড যদি চালু হয়। স্যার আপনার কি মনে হয় যে এই যে রাজ্যের যে জনবিন্যাস, যে কারণ একটা পরিবর্তিত জনবিন্যাস যেটা কারণ, সেই কারণেই কি ইউসিসি প্রথম বছরই উদ্যোগ নেওয়া হচ্ছে লাগু করার জন্য? না, জনবিন্যাসের ব্যাপারে তো এতে কোনো অসুবিধা হবে না। ইউসিসির সঙ্গে জনবিন্যাসের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। না, পরিবর্তিত জনবিন্যাস এখানে যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন তাদের ক্ষেত্রে এটা ভাবনার কারণ। কারণ আপনি আমার দুটো বই আমি এটা লিখেছি সিএ এনআরসি নিয়ে, যে বাংলাদেশে মুসলমানদের যেটা সংখ্যা, এই যদি বাংলাদেশ থেকে এ দেশে যাতায়াতের ব্যাপারে বিধিনিষেধ না থাকে তাহলে শুধু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ না, এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্বে যে 8টা রাজ্য আছে সবকটা রাজ্য যদি নেওয়া যায় তাহলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এই জন্যে এখানে বাংলাদেশ থেকে লোক আসা না আসার ব্যাপার নিয়ে যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন তাদের পক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা সেকুলার রাজনীতি করেন তাদের জন্য নয়। স্যার একদম যে সরাসরি বলতে গেলে যেটা বলতে হয়, আপনি তো দীর্ঘদিন প্রশাসনিক দপ্তরের একাধিক যে দপ্তর সামলেছেন পুলিশের, এই যে ওবিসি ক্যাটাগরির মধ্যে চাকরি দেওয়া, সরকারি চাকরি দেওয়ার যে প্রসঙ্গ রয়েছে, তাতে করে ইউসিসি বিল কিভাবে একটা বড় ভূমিকা পালন করবে? ইউসিসিতে এই ওবিসির ব্যাপারে কোনো সুবিধাও হবে না, কোনো অসুবিধাও হবে না। দেখুন, ওবিসি সংবিধানের যে ধারার উপর ভিত্তি করে দেওয়া হয়, তো সেটা ঠিকমতো যদি লাগু করা হয় তাহলে ইউসিসি হোক আর না হোক এ দুটোর মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই। স্যার আমরা দেখেছি যে অনেক মুসলিম
তাদের সম্প্রদায়ের রাজনীতিবিদদের দ্বারা প্রতারিত হয়েছেন এবং রাজনীতিবিদ যারা একসময় মমতা দিদির ঘনিষ্ঠ ছিলেন, আমরা দেখছি কিছু রাজনীতিবিদ তাদের কাছে বেআইনিভাবে নির্মিত ফ্ল্যাট বিক্রি করেছেন। ভবিষ্যতে এই পরিস্থিতির মোড় কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? এটা নির্ভর করবে বর্তমানে যারা প্রশাসনে আছেন, যেমন শাসক দলের নেতারা আছেন, তারপরে যে আমলারা আছেন, পুলিশের লোকরা আছেন, তো কে বেআইনি বাড়ি নির্মাণ করলে তার সাজা হবে। তো তিনি যদি নির্মাণ করে বিক্রি করেন তাহলেও সাজা হবে। তো যিনি নির্মাণ করেছেন তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক, তাকে সাজা দেওয়া হোক, ব্যাস। আপনারা শুনলেন মূল্যবান বক্তব্য সরাসরি এক্স আইপিএস নজরুল ইসলাম স্যারের মুখে। আগামীতে আরও অনেক বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।